তো আমরা আজকে ট্রান্সফরমেশন করব। ট্রান্সফরমেশনের যেভাবে আমরা সনাতন ভাবে করে থাকি, যে এটা থাকলে এটা হয়, এটা থাকলে এটা হয়, সেরকম জাতীয় কিছু বিষয় আলোচনায় আসবে, কিন্তু যে জিনিসটা পড়বো আমরা স্ট্রাকচার বেজ আমরা পড়াশোনা করব। আর তোমাদের আমি মানে সেন্টেন্স পড়াতে যে আমি যেটা বলেছিলাম যে সেন্টেন্সের যে তিনটা প্যাটার্ন অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেহেতু এটা স্ট্রাকচার বেজ হবে। হ্যাঁ, এটা আমরা প্রথমে দেখতে যাব। আচ্ছা, এইভাবে আমরা আচ্ছা দেখো, তোমাদের ওদিক থেকে সাউন্ড আসছে। হ্যাঁ, সাউন্ডটা তোমরা একটু অফ করে দাও। মানে আচ্ছা, তোমরা এখানে এখন দেখো, এই স্ক্রিনটা দেখতে পাচ্ছো? চেঞ্জ দ্য ফলোইং কমপ্লেক্স সেন্টেন্স ইনটু সিম্পল সেন্টেন্স। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এখন যেটা করব, আমরা একটা যে কোনো বাক্য নিব, দিয়ে বাক্যটাকে সেটাকে অ্যানালাইসিস করব, তারপরে এই বাক্যগুলোকে আমরা ট্রান্সফরমেশন করব। আমাদের যেগুলো তোমরা 9, 10, 11 যেগুলো পড়ে এসছো, সেই পড়াগুলো কাজে দিবে, কিন্তু এর সাথে আমরা কিছু আপগ্রেডেড সিস্টেম শিখবো, তাছাড়া কিছু না। আমি একটা লিখবো, সেন্টেন্স লিখবো। এখানে একটা বাক্য খেয়াল করো, সিন্স দ্য ওল্ড ম্যান কিল্ড দ্য বার্ড হি ব্রট ব্যাড লাক টু দ্য ক্রুজ। এই জাতীয় একটা বাক্য, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে আমরা সিম্পল করব। এখন আমি তোমাদের বলে রাখি, এর আগেও একবার বলেছিলাম যে কমপ্লেক্স কে সিম্পল করার সময় দু একটা ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে এটা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হবে, আমরা প্রিন্সিপাল ক্লজটাকে টাচ করব না। প্রিন্সিপাল ক্লজটাকে আমরা টাচ করব না, আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে নিয়ে কাজ করব। হ্যাঁ, এইখানে বলো তো, এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? এখানে বলো, এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলো? He brought bad luck to Cruz. এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা তো প্রিন্সিপাল ক্লজ। দুটোর মধ্যে উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, এখানে এখানে এটা প্রিন্সিপাল ক্লজ, আর এটা সিন্স থেকে বার্ড পর্যন্ত। দেখো, এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তাহলে এইটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সিন্স দ্য ওল্ড ম্যান কিল্ড দ্য বার্ড। এখানে একটা জিনিস লক্ষণীয়, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যে এই প্রিন্সিপাল ক্লজের যে সাবজেক্ট দ্য ওল্ড ম্যান, আর এইখানে যে সাবজেক্ট হি, এটা কিন্তু একই। একটা জিনিস মাথায় রাখবে, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের দুই ক্ষেত্রেই সাবজেক্ট যে এক হতে হবে এমনটা কোনো বাধা ধরা নিয়ম নেই। আমরা একটু পরে এই জাতীয় উদাহরণ আমরা করব, কিন্তু যদি একই হয়ে যায় তাহলে কিন্তু বারবার ব্যবহার করা দরকার নেই। তাহলে আর মাথায় রাখবে যে আমরা সব সময় চেঞ্জ করব সাবঅর্ডিনেট ক্লজকে, প্রিন্সিপাল ক্লজকে আমরা টাচ করব না। এটা একটা সাধারণ ফরম্যাট, সব ক্ষেত্রে নাই বলে রাখি। এটাকে একবারে স্বতঃসিদ্ধ ধরে নেওয়ার কোনো মানে নাই, যে এটা ছাড়া মনে হয় হবেই না, এমনটা কিছু না, এটা আস্তে আস্তে হবে। দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, যে আমরা এই বাক্যটাকে এখন আমরা সিম্পল করব। এই বাক্যটা যখন আমরা সিম্পল করব, একটা জিনিস খেয়াল করে নাও, যে যখন আমরা সিম্পল করব তাহলে এই সেন্টেন্স যেটা, এই যে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলছি, এই সিন্স থেকে এই বার্ড পর্যন্ত, হ্যাঁ, এই সাবঅর্ডিনেট ক্লজ আমরা বলছি, এইটাকে আমরা প্রথমে চেঞ্জ করব। একটা জিনিস তোমরা মনে রাখবে সবসময়, এর আগেও বলেছি, সিম্পল সেন্টেন্সে মাত্র একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর অন্য কোনো ক্লজ থাকবে না। একাধিক প্রিন্সিপাল ক্লজও চলবে না। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যে, যেহেতু আমরা সিম্পল করব, এই বাক্যে দেখতে পাচ্ছি আমরা যে একটা অলরেডি প্রিন্সিপাল ক্লজ আছেই, তাহলে এই অংশটা যেটা আমরা, যে এইটা সাবঅর্ডিনেট ক্লজ আমরা পাচ্ছি এইখানে, আর আমরা এটাকে আমরা
কোনোভাবেই ক্লজ রাখতে পারবো না। সেহেতু আমাদেরটা করে দিতে হবে কি ফ্রেজ। আমাদের টার্গেট থাকবে এই সিন্স থেকে বার্ড পর্যন্ত এই অংশটাকে আমরা ফ্রেজ করে দেব। প্রথমে আমাদের যেটা কাজ হবে এই সিন্স কে এসে উঠিয়ে দিতে হবে। আমরা প্রথমে সিন্স কে বাদ দিয়ে দেব। তারপর দেখো খেয়াল করো এই যে দা ওল্ড ম্যান কিল দা বার্ড, এই ওল্ড ম্যান সাবজেক্ট আর সাবজেক্ট এর এখানে কি একই ব্যক্তি। তাহলে করতে হবে কি এই ওল্ড ম্যানকে হি এর কাছে পাঠিয়ে দিতে হবে। তাহলে সিন্সও বাদ হয়ে গেল, দা ওল্ড ম্যান অংশটুকু বাদ চলে গেল। তাহলে আমাদের এখানে থাকে কি কিল দা বার্ড, এইরকম একটু এই অংশটুকু থাকে। কিন্তু কিল দা বার্ড এরকম যদি আমি বলি, অথবা যদি আমরা বলি কিল দা বার্ড, যদি আমরা এইভাবে বলে দিই, কাউকে যদি বলি কিল দা বার্ড, তাহলে এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল প্লাস এটা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল। কিন্তু এটা তো আমরা পারবো না, তাই সেহেতু আমাদেরকে একটা গ্রামার অ্যাপ্লাই করতে হবে। এইখানে তোমরা খেয়াল করো এই বার্ডটা হলো নাউন। আমরা সব সময় জানি নাউন, আর নাউনের সামনে কার জায়গা? অ্যাডজেক্টিভের জায়গা, এটা আমরা জানি। নাউনের সামনে অ্যাডজেক্টিভের জায়গা, আর অ্যাডজেক্টিভের জায়গাতে ভার্ব বসেছে। তাহলে অ্যাডজেক্টিভের জায়গাতে যদি ভার্ব বসে, জায়গাতে ভার্ব বসে, সেটাকে আমরা পার্টিসিপল বলি। সেহেতু এই ভার্বের সাথে এখন আমরা লাগিয়ে দেবো আইএনজি দিয়ে আমরা করব কি কিলিং দা বার্ড, এটার সাথে আমরা আইএনজি লাগিয়ে দেবো দিয়ে আমরা করব কি কিলিং দা বার্ড, জাস্ট কিলিং দা বার্ড দা ওল্ড ম্যান, এই যে দিয়ে বাকিটুকু বসিয়ে দেবো ডট ডট। তার মানে ব্যাপারটা হলো কিলিং দা বার্ড দা ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক টু দা ক্রুজ। মানে আমাদের সবগুলো চেঞ্জ হবে না, এই জিনিসটা আমাদের বুঝে নিতে হবে। হ্যাঁ, আমাদের ট্রান্সফরমেশনে সবগুলো চেঞ্জ হবে না, এই জন্য বারবার করে আমরা সিম্পল সেন্টেন্সে এবং কমপ্লেক্স কম্পাউন্ডে বারবার করে আমরা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এগুলো আমরা চিনে আসলাম। এরা এখন যেহেতু আমরা সেটা করছি, আমরা এখান থেকে একটা করার চেষ্টা করব। তোমরা যদি পারো তো আমরা তখন আরো ডিটেলসে যাব। আচ্ছা, এখানে এখন দেখো তো 1 নম্বরটা দেখো পারো নাকি? After he had learned his lessons, he went to play. After এটা পারবে কেউ বলো তো? সেটা কি আফটার লার্নিং হিজ লেসন? একটা জিনিস খেয়াল করো, আফটার লার্নিং হিজ লেসন, হ্যাঁ এভাবে বলছো। আমি তোমাদের এটা আরেকটু সহজ করে দিই, বোর্ডে দিই, তাহলে তোমরা এটা বুঝবে। আমরা প্র্যাকটিস আর 2-1টা ক্লাস পর পরই আমরা বোর্ডের প্র্যাকটিসে চলে যাব, কিন্তু তার আগে আমরা এটা একটু দেখে নিই। তাহলে এখানে দেখো, প্রথম এখানে বলো সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলো? So after he learned his lesson. ইয়েস, আফটার থেকে লেসন পর্যন্ত এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে আমরা বলেছি যে আমরা প্রিন্সিপাল ক্লজকে টাচ করব না, তাহলে এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ, আমরা এটাকে টাচ করব না। এটাকে আমরা মোটেও এই প্রিন্সিপাল ক্লজকে আমরা টাচ করব না, আমরা শুধুমাত্র কাজ করব এটাকে। এবার দেখো এইদিকে সাবজেক্ট হি, আবার এখানেও সাবজেক্ট হি, তাহলে যেটা হলো যে দুই দিকে সাবজেক্ট একই, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে গেল। যদি এটা না হতো তাহলে এটা অন্য একটা নিয়ম করতে হতো, সেটা আমি করাবো। সেখানে খেয়াল করো, এইখানে এর আগে আমরা করলাম কি সিন্স উঠিয়ে দিলাম, তাহলে এখানেও আমরা করব কি আফটার উঠিয়ে দেব। হ্যাঁ, যেহেতু দুই দিকে সাবজেক্ট একই, তাহলে সেহেতু একটা সাবজেক্ট বাদ চলে গেল। দিয়ে আমরা এর আগে দেখলাম এখানে এখানে কোন ভার্বটা কি এখানে বলো তো? ভার্বটা কি? হ্যাভ না? এটা হ্যাড আছে। ভার্বটা হলো এখানে আমাদের, ভার্বটা হলো আমাদের এখানে হ্যাভ। তাহলে এর আগে দেখলাম কি কিলের জন্য কি হয়েছে? কিলিং। তাহলে হ্যাভের জন্য কি হবে? হ্যাভের জন্য কি হবে? ইয়েস, হ্যাভের জন্য হবে হ্যাভিং, দিয়ে বাকি যা আছে সব বসে যাবে। বুঝা গেল? তাহলে হ্যাভিং লার্ন হিজ লেসন হি ওয়েন্ট আউট টু প্লে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এইটা এভাবে
কঠিন থাকে না আমাদের ইন্টারমিডিয়েট এক্সামে, এইসব কিছু অল্প কিছু করলে ঘুরে ঘুরে ওগুলো বারবার আসে। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে তোমরা একটা কাজ করো এবার, 2 নাম্বারটা বলো তো। একটা জিনিস মাথায় রাখবে, ট্রান্সফরমেশন করার জন্য সেন্টেন্স যখন স্ট্রাকচার চেঞ্জ হবে, স্ট্রাকচার চেঞ্জ হতে যে যেন এমনটা না হয় যে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। কোনোভাবেই মিনিং চেঞ্জ কাম্য নয়। মিনিং অ্যাড হবে না কিংবা কমবে না, মানে এমনটা কিছু হবে না, মিনিংটা সেম থাকবে। কখনো কখনো এটা সম্ভব হবে না ক্লেপ্ট সেন্টেন্সও হবে না, এই জাতীয় সেন্টেন্স হবে না, তখন আমরা সেগুলো কেন হচ্ছে না সেগুলো ডিসকাস করব। আচ্ছা, এখন বলো, while I was walking along the street I saw a dead cobra. স্যার ভার্বের সাথে তো আইএনজি আমরা ইউজ করব, তাহলে এখানে ওয়াজ এর সাথে, এখানে was এর সাথে যেটা হবে কি, মানে এই হয়ে যাবে না, যেটা সাবজেক্ট উঠে যাবে সেটা অক্সিলারি ভার্ব চলে যাবে। এর আগের সাথে তুমি তো আইএনজি লাগিয়েছো কোনগুলোর সাথে জানো? যেগুলো তুমি প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি লাগিয়েছো, ওয়াকিং এর সাথে, তাই না? তুমি কিন্তু অক্সিলারি ভার্বের সাথে লাগাওনি। তাহলে তুমি এটা ওয়াজ বাতিল হয়ে যাবে। তাহলে ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট এভাবেই যাবে। হ্যাঁ, ওভাবে যাবে, কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। তোমাদের একটু মাথায় রাখতে হবে যেন মিনিংটা চেঞ্জ না হয়ে যায়। আমি এটা একটু, মানে এটা কোনোভাবে যেন মিনিং চেঞ্জ না হয়ে যায়, মিনিং চেঞ্জ কোনোভাবেই কাম্য না। এখানে খেয়াল করো, তুমি যদি এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যেটা যেভাবে বললাম যে এই দুই দিকে সাবজেক্ট এক, তাই না? তাহলে আই বাদ, যখন সাবজেক্ট বাদ যাবে সেটার অক্সিলারি ভার্বও বাদ হয়ে যাবে। কোন কোন ক্ষেত্রে থাকতে পারে সেটা ব্যতিক্রম। দিয়ে দেখো, ওয়াকিং ভার্বের সাথে আইএনজি ছিল, আইএনজি দেয়াই আছে। তাহলে যদি তুমি এখানে হোয়াইল শব্দটা বাদ দিয়ে দাও, তাহলে যখন যে মিনিংটা থাকে সেটা কিন্তু বাদ হয়ে যায়। তাহলে হবে কি, আই আর ওয়াজ বাদ দিয়ে দাও, দিয়ে হবে while walking along the street I saw a dead cobra। ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি মনে করো যে না আমি মানে এটাকে উল্টিও করা যায়, কিন্তু ওটা আবার একটা সেন্টেন্সের ঝামেলা হয়, ডিপ স্ট্রাকচার আর সারফেস স্ট্রাকচার। আচ্ছা থাক ওটা। তা আমরা whileটা কেন দিচ্ছি? আমরা তো সিন্সটা যখন ফার্স্ট দিকে দিলাম তখন তোমরা সিন্সকে বাদ দিয়ে দিলাম, তারপর আফটার কেও বাদ দিয়ে দিলাম, তাহলে সেই হিসাবে আমরা whileটাকেও বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, whileটাও বাদ হয়ে যাবে, কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাবে while যদি চেঞ্জ করে দাও। হ্যাঁ, আর একটা জিনিস মাথায় রাখো, whileটা প্রিপজিশন আকারেও ব্যবহার হতে পারে, মনে থাকবে? whileটা যেমন আফটারটা যেমন প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়, আবার কনজাংশন হিসেবে ব্যবহার হয়। হ্যাঁ, whileটা এখানে whileটা আছে এই যে জিরান্ডের জন্য, মনে থাকবে? ওকে স্যার। আচ্ছা, এবার দেখো তো, এবার 3 নাম্বারটা করো তো, কেউ পারো নাকি? although he was a wealthy, স্যার এটা কি in spite of his being wealthy and educated he never made a name? হ্যাঁ, এমনটাই হবে। although থাকলে কি দিয়ে করতে হয় আমরা জানি, in spite of। হ্যাঁ, এটা in spite of দিয়ে হয়, তুমি ঠিক বলেছো। আচ্ছা, এখানে একটু কাজ আছে, শুধু সেটুকু দেখিয়ে দিই। আর আমাদের দেশে কিন্তু গ্রামার গুলো শেখানো হয়, কিন্তু তোমরা দেখবে যে আমরা যখন সাহিত্য চর্চা করছি, আমাদের দেশের ইংরেজি গুলো একটু পুরনো ইংরেজি। পুরনো বলতে আমরা সময়ের সাথে যেতে পারি না। আমরা বিশ্ববিদ্যালয়ে উইলিয়াম শেক্সপিয়ার পড়ি, আমি যখন কবিতা লিখি ইংরেজিতে তখন অনেক পুরনো পুরনো শব্দ চলে আসে, যেটা আধুনিক সময়ে খুব বেশি এটা একসেপ্টেড হয় না। কিন্তু আমরা আসলে সেগুলোই পড়ি, তো যার ফলে ওগুলোই চর্চা করি। কালকে রাতেও আমার কানাডার এক কবি বন্ধুর সাথে কথা হচ্ছিল, সাদ নরমান। তো ও বলছে যে তোমার লেখা একটু আর্কেইক, একটু পুরনো। আমি বললাম যে হ্যাঁ, আমরা তো এইভাবেই পড়াশোনা করি, আমাদের লেখাপড়া একটু ট্রেডিশনাল, ওই জন্য বলছে পুরনো। তোমরা যে এক জায়গা থেকে লিখেছি প্রি
প্রীতি বলে একটা শব্দ লিখেছি, বলছে প্রীতি, বলছে এটা তো অনেক পুরনো শব্দ, এটা এখন ব্যবহার করছো কেন? আমি বললাম যে মানে আমাদের এখানে দেশে আবার এগুলো আবার চলে এখনো, মানে যারা একবার ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তারা একবারে কারেন্ট ইংরেজিটা শিখতে পারে। আর আমরা পড়াশোনা করেছি মনে করো মানে গ্রামের স্কুলে, মানে দেশীয় পড়াশোনায় আমরা শিখেছি, যার ফলে আমাদেরকে ওদের ওই স্ট্যান্ডার্ডটা পেতে আমাদের সময় লাগে। সময় লাগে বলতে বেশ সময় লাগে, যার ফলে বিদেশ না গেলে আমরা আসলে ওই জিনিসটা শিখে উঠতে পারি না। তারপরে সেটা খারাপ না, মানে তোমার ট্যালেন্ট যে কোনো ভাবে থাকতে পারে, পুরোনোটা জানাও ঠিক ঠিক সমস্যা না। যার ফলে আমাদের ওই যে মানে আমাদের দেশে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ থাকে যে স্টুডেন্টদের পাস করাতে হবে। মনে করো দো অলদো থাকলে ইনস্পাইট হয়। হ্যাঁ, তো এইখানে আমি একটু আগে বললাম যে দুইটা যদি সাবজেক্ট একই থাকে প্রথম সাবজেক্টটা বাদ দিয়ে দিব। ঠিক আছে। আর এইখানে তুমি বুসরা এর আগে একটা প্রশ্ন করলে যে ওই ওয়াজকে কি বিং করে দিব। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস তুমি খেয়াল করো যে এর আগে ভার্বটা উপরের বাক্যটাতে খেয়াল করো, এইখানে উপরের বাক্যটাতে খেয়াল করো যে দুইটা ভার্ব, একটা ওয়াজ আর একটা ওয়াকিং। তো ওয়াজটা প্রিন্সিপাল ভার্ব আর এখানে ওয়াকিং ওয়াজটা অক্সিলারি ভার্ব আর ওয়াকিংটা প্রিন্সিপাল ভার্ব। তেমনি ভাবে দেখো এখানে একটাই ভার্ব, সেহেতু এটা অবভিয়াসলি প্রিন্সিপাল ভার্ব। আমি বলছি যে প্রিন্সিপাল ভার্বটা চেঞ্জ হবে আর এটা উঠে যাবে। এখানে ওয়াজটা উঠবে না, এই কারণে উঠবে না কারণ এই ওয়াজটা এখানে প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, যদি এটা অক্সিলারি হতো সেটা সেহেতু এটা উঠে যেত। তাহলে যদি আমরা বলি ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, এটা আমরা তাহলে ওয়াজটা কোন ভার্ব? বি ভার্ব, এজন্য বি এর সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে, দিয়ে হবে বিং, দিয়ে ওয়েলথি এন্ড এডুকেটেড হওয়ার পর বাকি যে যতটুকু আছে সব পুরোটা বসে যাবে। আমি বারবার বলেছি যে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে পুরোটা চেঞ্জ হবে না, এটা অল্প কিছু অংশ চেঞ্জ করলে হবে। একটা জিনিস বারবার মাথায় রাখো, সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে, একাধিক প্রিন্সিপাল ক্লজ হবে না। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা কনজাংশন সহ দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে। আর আরেকটা আমরা যেটা বলি যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ। যার ফলে আমাদের টার্গেট থাকবে, সবসময় আমাদের টার্গেট থাকবে যখন আমরা কমপ্লেক্সকে সিম্পল করব এই সাবঅর্ডিনেট ক্লজটাকে কোনোভাবে ফ্রেজ করে দেওয়া, যে কোনো ভাবে এটা ফ্রেজ করে দিতে হবে। হ্যাঁ, যখনই আমরা এটাকে ফ্রেজ করে দেব তখন একটা প্রিন্সিপাল ক্লজ তো ছিলই, সাথে একটা ফ্রেজ একাধিক থাকতে পারে, কোনো সমস্যা নাই। যার ফলে আমাদের টার্গেটটা থাকবে ফ্রেজ। আমরা ওইভাবে হাজারো রুলস মুখস্থ করবো না, আমরা জাস্ট শিখবো কি করে এটাকে ফ্রেজ করতে হয়। যার ফলে আরো যখন তোমরা মডিফায়ার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার করবে তখন সেটা তোমরা কাজে দিবে। আচ্ছা, 4 নাম্বারটা বলো তো, আমি একজনকে ধরি, বর্ণালী বলো। স্যার এটা কি সিম্পল আনতে হবে? হ্যাঁ, সিম্পল, এগুলো সবগুলো সিম্পল করতে হবে। উপরে দেখো লেখা আছে চেঞ্জ দ্য ফলোইং কমপ্লেক্স সেন্টেন্সেস ইনটু সিম্পল সেন্টেন্সেস। ইফ থাকলে কি হয়? কে পারে ইফ থাকলে কি হয়? স্যার বাই হবে, বাই ফলোইং মাই অ্যাডভাইস ইউ উইল উইন your object. ভেরি গুড। এখানে এটা লামিয়া পেরেছে, এটা এইভাবে ওর এটা এই রুলস গুলো মুখস্থ আছে। দেখো আমরা ইফ দিয়ে যে বাক্যটা, সে বাক্যটাকে কি কোন জাতীয় বাক্য বলেছিলাম? রুকাইয়া বলো তো, ইফ দিয়ে যদি কোনো বাক্য হয় সেটাকে কোন জাতীয় বাক্য বলে? পারবে, মনে আছে? বুসরা পারবে? ইফ যদি থাকে এটাকে কোন জাতীয় ক্লজের আন্ডারে পড়ে, কোন জাতীয় বাক্য বলে এটা? কন্ডিশনাল। হ্যাঁ, কন্ডিশনাল। ওরা চ্যাটে লিখে দিয়েছে, মনে নাই বলছে, এটাকে কন্ডিশনাল বলে। হ্যাঁ, মনে তোমাদের ইফ থাকলে কন্ডিশনাল হয়, তাহলে এটা যখন কন্ডিশনাল হয়, দেখো ইফ আছে, আর ইফ এ থাকলে তোমরা এটাকে আমি পড়িয়েছি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে যে ইফ এর জন্যই এখানে উইল হয়েছে। হ্যাঁ, আমাদের এখন একই জাতীয় বাক্য ঘুরে ঘুরে আসে, যার ফলে আমাদের
বাক্যের অবস্থা বেহাল হয়। আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা অনার্স মাস্টার্স করার পর একটা রিসার্চ আর্টিকেল লিখতে পারে না, কারণ রিসার্চ আর্টিকেল লেখার জন্য যে উচ্চতা ইংরেজি লাগে সেটা আসলে পারে না। আচ্ছা, তাহলে যেটা আমরা এখন যে কাজটা করব সেটা হলো আমরা এখানে ট্রান্সফরমেশন করব। ও অ্যানসার বলে দিয়েছে যেটা বাই দিয়ে হবে, সেহেতু এই ইফ এটাকে আমরা বাদ দিয়ে দেব। দিয়ে দেখো দুই দিকেই দেখো যে একই সাবজেক্ট, সেহেতু এই ইউটা বাদ যাবে। আর এটার পরিবর্তে আমি ইফের পরিবর্তে আমাদের দিতে হবে বাইটা প্রিপজিশন, তাই না? আর প্রিপজিশনের পরে যদি ভার্ব আসে তার সাথে আইএনজি হয়, এই রুলসটাকে কি বলে? জিরান বলে, তাই না? এটাকে বলে জিরান। তাহলে আনসারটা হবে বাই ফলোইং মাই অ্যাডভাইস ইউ উইল উইন ইওর অবজেক্ট, মানে এটা এভাবে হয়ে যাবে। হ্যাঁ, এসব কঠিন কিছু না, কিছু কঠিন আছে সেগুলো আমরা প্র্যাকটিস করব। রেন মার্টিনের বই আমরা দেখি কিছু স্ট্যান্ডার্ড আছে। এটা 5 নাম্বারটা এবার বলো তো, 5 নাম্বারটা বলো, লামিয়া বলো। সেটা হবে হচ্ছে ড্রাইভিং আউট অফ হিজ কান্ট্রি হি শাউট অ্যাসাইলাম ইন এ ফরেন ল্যান্ড, এভাবে হবে। হ্যাঁ, ওটা উচ্চারণটা শাউট হবে না, শর্ট। হ্যাঁ, শর্ট। হ্যাঁ, শর্টটা হলো মানে সিক থেকে শর্ট। হ্যাঁ, মানে সে আশ্রয় চাইছে, খুঁজছে। হ্যাঁ, অ্যাসাইলাম মানে হ্যাঁ, সি শর্ট অ্যাসাইলাম ইন এ ফরেন ল্যান্ড, মানে রাজনৈতিক আশ্রয় চাই না। এটা যদি পলিটিক্যাল অ্যাসাইলামকে আসলে পলিটিক্যাল অ্যাসাইলাম বলে। আসলে অ্যাসাইলাম মানে তো আমরা জানি খুব পাগলা কারণ। তো যাই হোক, এটা হলো পলিটিক্যাল অ্যাসাইলাম। আচ্ছা, হ্যাঁ এটা ঠিক বলেছো, তোমার আনসারটা কারেক্ট হয়েছে। এটাকে আবার আমরা একটু বোর্ডে দেখবো। এরপরে আমি কিছু অবজেক্টিভ টাইপের দিব। হ্যাঁ, সেটা আমরা অবজেক্টিভ টাইপের সেই কাজটা আমরা করব। দেখো বোর্ডে দেখো, দুই দিকেই যদি সাবজেক্ট সেম হয়ে যায় তাহলে কিন্তু সহজ হয়ে গেল। যে কোনো ট্রান্সফরমেশনে দুই দিক যদি সহজ হয়, দেখো আমরা সাবঅর্ডিনেট ক্লজের সাবঅর্ডিনেট মার্কার কি অ্যাজ উঠিয়ে দিব, দুই দিকেই হি তাহলে হি উঠিয়ে দিব। আর সাবজেক্ট উঠে গেলে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব উঠে যাবে। আর এই যে ভার্বটা কি, ভার্বটা হলো ড্রাইভ। ভার্বটা হলো ড্রাইভ। তাহলে এর সাথে আমরা কি লাগাবো? ড্রাইভিং আউট অফ হিজ কান্ট্রি। জাস্ট শুধুমাত্র ড্রাইভিং আউট অফ হিজ কান্ট্রি হবে, আর কিছুই হবে না। এখানে তাহলে সেন্টেন্সটা হবে ড্রাইভিং, সরি এটা একটু ভুল হচ্ছে, আমি খেয়ালই করি। দেখো একবারে মিস্টেক হয়ে যাচ্ছিল, আমি এটা একটু কারেক্ট করে দিই। দেখো এই অংশটুকু খেয়াল করো তো, এই অংশটুকু তোমরা খেয়াল করো তো, এটা অ্যাক্টিভ না প্যাসিভ বলো তো? প্যাসিভ। यस, প্যাসিভ। তার মানে সে কি নিজে নিজেই হয়েছে না কাউকে তেড়ে দিয়েছে? কেউ দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। কেউ তাড়িয়ে দিয়েছে। গভর্নমেন্ট। হ্যাঁ, গভর্নমেন্ট ওকে তাড়িয়ে দিয়েছে। তার মানে ওকে যখন তাড়িয়ে দিয়েছে তার মানে ও তো নিজে নিজে বের হয়নি। যদি আমি বলি ড্রাইভিং আউট অফ হিজ কান্ট্রি, যখন যদি আমি বলি তার মানে আমি নিজেই কান্ট্রি থেকে চলে গেছি। বুঝা গেল? রানিং ফর দ্য ট্রেন মানে কি, আমি ট্রেনের জন্য দৌড়াচ্ছি, আমি নিজেই করছি। কিন্তু যখন সেটা আমি নিজে করছি না তখন সেটাকে প্যাসিভ রাখতেই হবে। তাহলে প্যাসিভ যেহেতু রাখতেই হবে, অজটা কি ভার্ব? বিং দিয়ে আমাদের প্যাসিভ করি না? তাহলে হবে কি বিং ড্রিভেন আউট অফ হিজ কান্ট্রি দিয়ে বাকিটা যা আছে বসে যাবে। ঠিক আছে, বুঝা গেল? এই তোমরা সবাই বুঝতে পেরেছো? অন্যরা একটু হ্যাঁ না বলো। হ্যাঁ, তাহলে আমি বুঝবো। বর্ণালী বুঝতে পেরেছো? বুসরা? স্যার স্টিল কনফিউজিং, আরেকবার একটু বলবেন? হ্যাঁ, কনফিউশন থাকলে আমি বলি। এই অংশটা আবার বোঝার চেষ্টা করো, যে এটা
এইটা অ্যাক্টিভ না প্যাসিভ খেয়াল করো। এই অংশটা খেয়াল করো, এটা অ্যাক্টিভ না প্যাসিভ। হি ওয়াজ ড্রিভেন আউট, প্যাসিভ। প্যাসিভ, হ্যাঁ, যেহেতু প্যাসিভ সেহেতু এইখানে এটাকে প্যাসিভই রাখতে হবে। এখানে যদি আমরা ড্রাইভিং বলে দিই, তার মধ্যে সাথে নিজে চালিয়ে গেছে, তাই না? ড্রাইভিং আউট অফ হিজ কান্ট্রি, মানে এটার মানে হয়ে যাবে, এই ড্রাইভ মানে কি জানো? গাড়ি চালিয়ে, মানে ড্রাইভ মানে তো তাড়ানো। হি ওয়াজ ড্রিভেন মানে কি? ড্রিভেন মানে তাড়ানো। আর এখানে যদি আমি ড্রাইভিং আউট বলি, তার মানে কি সে গাড়ি চালিয়ে নিজের কান্ট্রি থেকে গেছে অন্য এক কান্ট্রিতে, মিনিংটা চেঞ্জ হয়ে গেল। এর আগেও আমি বললাম যদি মিনিংটা চেঞ্জ হয়ে যায় তাহলে কখনোই ট্রান্সফরমেশন সঠিক হবে না। এই জন্য আমরা বিং ড্রিভেন আউট এটা করব। আচ্ছা, তাহলে এভাবে আমরা আমরা ট্রান্সফরমেশন এগুলো হয়তো 40-50টা করব, কিন্তু আমরা এর থেকেও বেশি করব যে এটা প্র্যাকটিস, বারবার করে আমরা এটা প্র্যাকটিস করব যে এটা কিভাবে আমাদের কাজে লাগে। এবং শুধু এমনটা না, এটা আমাদের মাথায় রাখতে হবে যে এটা আমরা লিখতেও শিখবো। এটা শুধুই করব না। এটা বুশরা বলো তো, এখানে আগে বলো বুশরা, এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলো? স্যার এটা কি জিপসি? হ্যাঁ, জিপসি। জিপসি মানে তো যাযাবর। A gypsy who was wandering across না, the আগে তুমি হচ্ছে স্যার কি সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলো? সাবঅর্ডিনেট মার্কার কোনটা এখানে? এখানে সাবঅর্ডিনেট মার্কার কোনটা? স্যার কি? সাবঅর্ডিনেট মার্কার মানে সাবঅর্ডিনেট কনজাংশন কোনটা এখানে? হু। হু। তাহলে এখান থেকে শুরু হবে, তাই না? জিপসি থেকে আনছো কেন? Who was wandering across? হ্যাঁ, অ্যাক্রস দ্য ফিল্ডস পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আমি এটা বলেছিলাম এর আগে, তারপরে মাথায় রাখো। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ হলো কোনটা? এ জিপসি ফাউন্ড দ্য বেবি। হ্যাঁ, Found the ইয়েস, এ জিপসি ফাউন্ড দ্য বেবি। আচ্ছা, এইটা হলো প্রিন্সিপাল ক্লজ। এই অংশটুকু তাহলে চেঞ্জ হবে না, যেহেতু আমরা জানি আমরা প্রিন্সিপাল ক্লজ আমরা চেঞ্জ করব না, সাবঅর্ডিনেট ক্লজটুকু চেঞ্জ করব। তো দেখো এ জিপসি ফাউন্ড দ্য বেবি, এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে একটা জিনিস খেয়াল করো যে এইখানে জিনিসটা খেয়াল করো যে প্রিন্সিপাল ক্লজের মাঝে সাবঅর্ডিনেট ক্লজ, খেয়াল করেছো? সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজের মাঝে। এই যেহেতু খেয়াল করো এই জিপসি আর হু একই ব্যক্তি, সেহেতু এটা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যান্টিসিডেন্ট আছে, অ্যাডজেক্টিভ ক্লজ। আর যে অ্যাডজেক্টিভ ক্লজ, মাথায় রাখো, যে অ্যাডজেক্টিভ ক্লজ প্রিন্সিপাল ক্লজের মাঝে থাকে সেই ক্লজ কি বলে হলো ম্যাট্রিক্স ক্লজ। হ্যাঁ, এটা তোমরা মাথায় রাখো। যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের মাঝে থাকে সেই ক্লজকে আমরা বলবো ম্যাট্রিক্স ক্লজ। ম্যাট্রিক্স মানে গর্ভ ধারণ করা। তার মানে প্রিন্সিপাল ক্লজের মাঝে আছে, ইনসাইড। ম্যাট্রিক্স মানে তো ইনসাইড। বুঝা গেল? তাহলে এই জাতীয় ট্রান্সফরমেশন আমরা কিভাবে করব? এই জাতীয় জিনিসকে আমরা ট্রান্সফরমেশন কিভাবে করব? তাহলে এইটুকু আমরা পাচ্ছি। খেয়াল করো, আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজের মার্কারকে কনজাংশনকে কেটে মানে বাদ দিতে হয়, বাদ দিয়ে দিলাম। আর এখানে এটাই সাবজেক্ট। এই সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট কোনটা? হু, তাই না? সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হলো এই হু। আচ্ছা, দেখো এটা সাবজেক্ট হলো এটা। তাহলে এটা বাদ। এখন থাকে কি? দুইটা ভার্ব আছে, দেখো, একটা অক্সিলারি ভার্ব আছে, একটা প্রিন্সিপাল ভার্ব আছে। ওয়ান্ডারিং মানে কি? যে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ওয়ান্ডারিং মানে সাধারণত ভবঘুরেকে ওয়ান্ডারিং বলে। দিয়ে তখন সাবজেক্টে বলে দেখো যে অক্সিলারি ভার্ব আছে, তাহলে কি অক্সিলারি ভার্বটা বাদ চলে গেল, তাহলে থাকে কি ওয়ান্ডারিং। তাহলে সেন্টেন্সটা হবে কি? সেন্টেন্সটা একবারে সহজ হয়ে গেল। সেন্টেন্সটা হবে শুধুমাত্র হু ওয়াজ যদি আমি বাদ দিয়ে দিই। হু ওয়াজ যদি বাদ দিয়ে দিই তাহলে সেটা
সিম্পল হয়ে গেল। এ জিপসি ওয়ান্ডারিং অ্যাক্রস দ্য ফিল্ডস ফাউন্ড দ্য বেবি। এর আগে আমরা দেখছিলাম যে নাউনের সামনে যখন পার্টিসিপল হয় সেটা হলো প্রিমোডিফায়ার, আর নাউনের পরে যখন পার্টিসিপল হচ্ছে তখন সেটা হয়ে গেল কি পোস্ট মডিফায়ার। তোমরা এটা মাথায় রাখো যে এখানে এর আগে যে ব্যবহারগুলো হচ্ছিল সেটা প্রিমোডিফায়ার হচ্ছিল, আর এটা ব্যবহৃত হচ্ছে পোস্ট মডিফায়ার হয়ে। স্যার এট দ্য টাইম অফ দিলে কি ভুল হবে? এট দ্য টাইম অফ ওয়ান্ডারিং অ্যাক্রস দ্য ফিল্ড এ জিপসি ফাউন্ড দ্য বেবি। এট দ্য টাইম অফ বলতে কি এটা আরো এভাবে তুমি যদি বলো যে ওয়ান্ডারিং অ্যাক্রস দ্য ফিল্ড কমা এ জিপসি ফাউন্ড দ্য বেবি, এভাবেও হবে, কিন্তু এটা কিন্তু স্ট্রাকচার হলো না। ওটা 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 ভুল বাক্য না, বাক্যটা ভুল না, কিন্তু আমি এটা কেন হবে না এটা আমি বলছি। মানে তুমি এভাবে দিতে চাইছো, আচ্ছা এট দ্য টাইম অফ কখন দিবে তুমি বলো? তুমি স্যার যখন না, তুমি দেখো এর আগে যখন তুমি ইফ বলছিলে, ইফ এর পরিবর্তে তুমি কি দিলে? বাই দিলে, তাই না? হ্যাঁ, মিনিংটা ঠিক থাকলো, কিন্তু এট দ্য টাইম, আচ্ছা তুমি দেখো এই হু শব্দটার ভিতরে কি কোনো সময় লুকিয়ে আছে? এর মধ্যে টাইম লুকিয়ে আছে? আছে কি? কিন্তু এই হোয়েন শব্দটার মধ্যে কি টাইম লুকিয়ে আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? তার মানে হু এর মধ্যখানে কোনো টাইম নেই, কিন্তু হোয়েন এর মধ্যখানে টাইম আছে, এজন্য হোয়েন এর সময় তুমি এট দ্য টাইম অফ দিতে পারবে। বুঝা গেল? হ্যাঁ, মানে এটা দিলে হয়তো মার্কস কেটে নিবে না, এভাবে তো আসলে শেষ কথা নেই, এভাবে দিলে হয়তো মার্কস কেটে নেবে না, কিন্তু মানে এভাবেই দিবে, নিয়ম এটাই। এটা কেন হলে আরো ডিটেইলসে বলা যায়, কিন্তু অনলাইনে ক্লাসে সব বোঝাতে পারছি না, যতটুকু বোর্ডে দেখানো সম্ভব হয়। তারপরে জুম থাকার ফলে মোটামুটি দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা দেখি, আচ্ছা এইখানে যে আমরা 6টা বাক্য করলাম, এখান থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে করো, না তো আমরা একটু ব্রেকে যাব 5 মিনিটের ব্রেক থেকে এসে আবার আমরা শুরু করব। এখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে করো, এরপর আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব, আরো কিছু কুইজ আছে সেগুলো করব, আগের পেজগুলো থেকে যেগুলো ইন্টারনেটে পেয়েছি সেগুলো থেকে আমরা প্র্যাকটিস করব। অপশন থাকবে, দেখে দেখে অ্যানসার করবে। এখানে বুঝতে পারোনি এমন কিছু আছে? আচ্ছা নেই, তাহলে তোমাদের কোনো কোয়েশ্চেন নেই, তাহলে একটা কাজ করো, 5 মিনিট পর আবার অ্যাড হও। হ্যাঁ, আমরা নতুন পড়া, ঠিক আছে? 5 মিনিট পর অ্যাড হও।